সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন, মাথায় রাখুন। এবার আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দীর্ঘদিন ডিএ নিয়ে যে টালবাহানা চলছিল তার অবসান ঘটেছে। তিনি পরিষ্কার জনসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% ডিএ সরকারি কর্মচারীদের দেওয়া হয়ে গেছে, এবং একই সাথে তিনি এটা জানাতেও ভোলেননি যে যারা শিক্ষক তারাও এটা পাবেন, কিছুদিনের মধ্যেই তাদের এটা দেওয়া হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসনিক প্রধান যেভাবে বলছেন তাতেই ডিএ পাওয়া নিয়ে আর কোনো ধন্দ বা ধোঁয়াশা নেই। কিন্তু কর্মচারী সংগঠন এবং যারা মামলাকারী তারা কি বলছেন? তারা বলছেন না, বিষয়টা একেবারেই তা নয়। অর্থাৎ লাগাতার ধারাবাহিকভাবে আমাদের প্রশাসনিক প্রধান যেভাবে নানা ধরনের ধোঁয়াশা সংশয় তৈরি করেন, আবারও সেই সংশয় ধোঁয়াশা তৈরি করলেন। কোনোভাবেই তারা মানতে রাজি নন যে 25% দিয়ে দেওয়া হয়ে গেছে। এক হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে যেভাবে দেওয়ার কথা ছিল সেটা করা হয়নি, একটা অন্য বছরকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সবাই 25% পেয়েছে এমনটা নয়, নানা ধন্দ আছে। কি সেই ধন্দ? কিভাবে এত অবলীলায় ভুল তথ্যগুলো জনসমক্ষে বলতে পারেন আমাদের রাজ্যের প্রধান, সেটা নিয়ে আবারও একটা সংশয়, একটা সন্দেহ, একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। বারবার একেবারে এই ভোটের মুহূর্তেও তিনি যেটা বলে চলেছেন সেটা মিথ্যে, ভুল তথ্য। আসুন গোটা বিষয়টা আবারও আমরা একটু দেখি। যারা সরকারি কর্মচারী তারা কি পেলেন, তাদের মধ্যে ধোঁয়াশা কিরকম আমরা বুঝবার চেষ্টা করি। ডিএ কি সত্যি দিলেন? মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু কোনো অস্পষ্টতা নেই, পরিষ্কার জানিয়ে দিলেন সবাইকে 25% ডিএ দেওয়া হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাজ ইমিডিয়েট এফেক্টে এটা দিতে হবে। যেটা সুপ্রিম কোর্ট বলেছিল সেটা নাকি তিনি করেছেন, এমনটাই দাবি করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আসল বিষয়টা কি আসলে আমরা একটু শুনি। মামলাকারী কনফেডারেশনের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন এবং যৌথ মঞ্চ, সংগ্রামী মঞ্চ, তার একজন সদস্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা গোটা বিষয়টা সরকারি কর্মচারীদের বয়ান কি আমরা একটু বোঝবার চেষ্টা করি। আসুন প্রথমেই এই মুহূর্তে যিনি রয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র, কনফেডারেশনের সভাপতি, কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ ইউনিয়ন, তার সভাপতি শ্যামল কুমার মিত্র রয়েছেন, এবং রয়েছেন অর্জুন সেনগুপ্ত, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। শ্যামল বাবুর কাছে প্রথম আসি। শ্যামল বাবু, আমি শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা শোনাবো। পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন, প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে কি 25% যেটা দেওয়ার ছিল সেটা দেওয়া হয়ে গেছে, এবং শিক্ষকদেরও বললেন তারাও পাবেন। আপনারা মামলা করেছিলেন, আপনারা মামলা লড়েছেন দীর্ঘদিন। আপনার কাছে আমি জানতে চাই মুখ্যমন্ত্রীর দাবি কতটা ঠিক? দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটা বিষয় আজকে আলোচনা আনার জন্য। আমার সাথী আলোচক রয়েছেন অর্জুন সেনগুপ্ত, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমরা বহু বছর একসাথে আন্দোলনের রাস্তায় আমরা হেঁটেছি, একসাথে হাতে হাত মিলিয়ে। ভালো লাগছে তার সঙ্গে এই আলোচনায় আসতে। দেখুন, মুখ্যমন্ত্রী পদটা তো একটা সাংবিধানিক উচ্চ গরিমার পদ। তা আমরা বারবারই চেষ্টা করি যে এই পদে যিনি আছেন তার সম্পর্কে কোনো অপশব্দ প্রয়োগ না করতে। কিন্তু মুশকিল হচ্ছে উনি এমন কাজকর্ম করেন যে মানে অপশব্দ প্রয়োগ করতেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্যাথোলজিক্যাল লায়ার। উনি মিথ্যা কথাটা বলাটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। এখন সমস্যা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কথাকে আমরা কিন্তু সরকারি তথ্য, সরকারি নির্দেশ, সরকারি আদেশ বলে বুঝতাম। কিন্তু এখন দেখছি যে মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখার কোনো কোনো
প্রয়োজনই পড়ছে না, কারণ মুখ্যমন্ত্রী সর্বদা মিথ্যে কথা বলছেন। এবারে আমি আসি, মুখ্যমন্ত্রী বলেছেন যে 25% দিয়ে দিয়েছেন, অতএব সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। প্রথমে বলি, গত 11 বছরে আজকে মামলা পড়েছে, গত 10 বছর ধরে মামলা চলেছে। এই 11তম বর্ষে এসে আমরা একটা বিষয়ে খুব আনন্দিত, সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তিনি বলতেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই বললেন যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। অর্থাৎ সরকারি কর্মচারী এবং সরকার এই দুটো সম্পর্ককে তিনি তুলে দিয়ে একটা নতুন সম্পর্ক প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, যে উনি হচ্ছেন জমিদার, একটা এই রাজ্যটা হচ্ছে ওনার জমিদারি, এবং সেই জমিদারির আমরা অধম প্রজা। অতএব উনি দয়া করে যতটুকু ছুঁড়ে দেবেন সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে, অধিকার বলে কোনো প্রশ্ন আনা যাবে না। আপনার চ্যানেলেও আমি এর আগে একাধিকবার বলেছি যে 2012 সালের 10ই জানুয়ারি যখন প্রথম পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন উনি, যে অধিকারটা পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ সরকারের সময়, তা সে সময় আমরা বলেছিলাম যে এই সরকারটা কর্মচারীদের অধিকার এবং আর্থিক প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও ভয়ঙ্কর। এখন 10 বছর ধরে উনি বলে এলেন যে এটা অধিকার নয়, এটা হচ্ছে সরকারের দয়ার দান, এবং এইভাবে মানে কর্মচারীদের একটা চূড়ান্ত অপমানজনক জায়গায় উনি নিয়ে যেতে চাইলেন। আমাদের আজকে ভালো লাগছে যে বিভ্রান্তিকর ভাবে হলেও মহামান্য সুপ্রিম কোর্টের রায়টা উনি কার্যকর করার প্রক্রিয়াটা চালু করেছেন সুপ্রিম কোর্টের ভয়ে। এ ডর মুঝে আচ্ছা লাগা। দ্বিতীয় বিষয়টা বলি যে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী সরাসরি মিথ্যে কথা বলছেন। সুপ্রিম কোর্টের রায় ছিল যে বকেয়া ডিএর 75% অবিলম্বে ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। এখন এই ইমিডিয়েটলি শব্দটার কোনো আইনগত কোনো সংজ্ঞা নেই, সে কারণে ইমিডিয়েটলি মানে কতদিন এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সাধারণ বুদ্ধিতে আমরা বুঝি ইমিডিয়েটলি মানে খুব তাড়াতাড়ি, রায় বেরোনোর পরে খুব তাড়াতাড়ি। 5ই ফেব্রুয়ারি রায় বেরিয়েছে, এবং তারপরে বলা ছিল যে বাকি যে 75% রইল তার প্রথম কিস্তিটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে, সেই কমিটি 6 তারিখে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে, এবং তার সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী 75%-এর প্রথম কিস্তিটা দিয়ে দেবেন 31শে মার্চের মধ্যে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল সেটা শুধু 25% নয়, 25%-এর সঙ্গে 75%-এর প্রথম কিস্তি যেটা ওই মালহোত্রা কমিটি বলবেন সেইটা দেওয়ার কথা ছিল। অর্থাৎ অবশ্যই সেটা 25%-এর থেকে বেশি। কতটা সেটা আমরা বলতে পারবো না, কারণ মালহোত্রা কমিটি কি বলেছে আমরা তো জানি না। তারপরে বলা ছিল 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করবেন সরকার, এবং 15ই মের মধ্যে সমস্ত বকেয়া ডিএ দিয়ে দিতে হবে। মালহোত্রা কমিটির সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের কি আলোচনা হয়েছে এবং তার কি ফল বেরিয়ে এসেছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টের এই সময় ভিত্তিক যে নির্দেশ, সেই নির্দেশটা কিন্তু রাজ্য সরকার মানেননি, এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। রাজ্য সরকার কি করলেন, তারা, আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, তারা প্রথমেই একটা বিভাজনের খেলা খেলে দিলেন। বললেন যে দুটো বিভাজন হলো। একটা বিভাজন হলো যে সমস্ত রাজ্য কর্মীদের ক্ষেত্রে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত তারা এখন দিতে পারছেন না, কারণ তাদের কাছে এই কর্মচারীদের ডেটা বেস বা ডেটা ভান্ডার নেই। এটা সর্বৈব মিথ্যে কথা। একেবারে একটা সরকার তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, একজন সিনিয়র আইএএস অফিসার, তিনি কিভাবে এই মিথ্যেটা বলছেন আমি জানি না। বলবেন কেন? 2015 অবধি আমাদের বেতন হয়েছে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী
কোষা নামক একটা সিস্টেমে। তা সেই সিস্টেম, কোষা সিস্টেম ছিল দপ্তর ভিত্তিক। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে দু একটা দপ্তরে এই কোষার ডেটা ভান্ডার নষ্ট হয়ে গেছে কোনো কারণে, সারা পশ্চিমবাংলার সমস্ত দপ্তরে তো কোষার ডেটা ভান্ডার নষ্ট হয়ে যেতে পারে না। অর্থ দপ্তরে যে কোষার ডেটা ভান্ডার আছে সেটা তো নষ্ট হয়ে যেতে পারে না। তাহলে তাদের কাছে তো কোষার ডেটা ভান্ডারটা আছে, তাহলে সেই ডেটা ভান্ডারটা ব্যবহার করে তারা কেন 2008 থেকে 2015 পর্যন্ত দিতে পারবেন না? দ্বিতীয় বিষয়টা, 2025 সালের 16ই মে যখন প্রথম ইন্টারিম অর্ডার হয় মহামান্য সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল জাস্টিস এবং অনারেবল জাস্টিস পি.কে মিশ্রের বেঞ্চে, তখনই তো রাজ্য সরকার জেনে গিয়েছিলেন যে 25% ডিএ এই পিরিয়ডের জন্য দিতে হবে। তাহলে তখন থেকে তারা কেন ডেটা ভান্ডার তৈরির চেষ্টা করলেন না? অর্থাৎ এই সময়ের প্রাপ্যটা বিলম্বিত করার একটা পরিকল্পিত প্রয়াস হলো এই দুটো ভাগে ভাগ করে দেওয়া। এবার আসুন, এই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত পেমেন্টের ব্যাপারে ওনারা বললেন যে এইটার অন্যান্য রাজ্যকর্মী যারা, অর্থাৎ যারা গ্র্যান্টিং এডে বেতন বা পেনশন পান, মানে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন আন্ডারটেকিংস, তারপরে আপনার ওই রাজ্য সরকারি কর্মচারী, সকলের দেয়া যাচ্ছে। কেন না? ওদের ডেটা ভান্ডারটা নেই। এটাও তো একটা মিথ্যে কথা, কারণ এই এইচআরএমএস পোর্টালেই তো রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদের যেমন বেতন হয়েছে, ঠিক তেমনি শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্য কর্মীদের বেতন পেনশন হয়েছে। তাহলে যে এইচআরএমএস ডেটা ভেন্ডারটাকে ব্যবহার করে রাজ্য কর্মীদের, রাজ্য সরকারি কর্মী যে দেওয়া যাচ্ছে, একদম সেই একই ডেটা ভান্ডার রাজ্য সরকারের কাছে রয়েছে, তারা তো ওনাদেরটাও দিতে পারতেন। অর্থাৎ ওনাদেরটা মানে পরিকল্পিতভাবে বিলম্বিত করে দিলেন যে সেই সব জায়গায় আগে ম্যাচিং অর্ডার হবে, তারা ফিনান্সের অ্যাপ্রুভাল নেবে, তারপর দেবে। এখন মুশকিল হচ্ছে, আমরা নিয়মিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। অর্থ দপ্তরের একজন সিনিয়র আধিকারিক আমাকে বললেন যে আরে শিক্ষক, শিক্ষাকর্মী বা ওদের ডিএটা তো বরাবরই ম্যাচিং অর্ডার মেনে হয়, তা সেজন্য এবারেও ওই ম্যাচিং অর্ডার মেনে হবে। আমি তাকে বললাম, অর্থ দপ্তর তো রুল ফ্রেমিং অথরিটি, কাজী তাদের তো অন্য কারোর মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই। এই রায়টায় কার্যকর করার ক্ষেত্রে একটা সময়সীমা রয়েছে, সেইটা মাথায় রেখে তা অর্থ দপ্তর তো নিজেই এইচআরএমএস পোর্টালটাকে ব্যবহার করে এদের দিতে পারতেন, দিলেন না। এবার যে বিষয়গুলো হয়েছে সেগুলো আরো বিভ্রান্তিকর। হোমগার্ড, এনভিএফ, তারপরে আপনার ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, এদেরকে বাদ রেখেছে। আমরা অর্থ সচিবকে চিঠি দিয়েছি। হোমগার্ডরা ধরুন লাস্ট যখন আমাদের 4% দিয়ে হলো, হোমগার্ড বা এনভিএফরা তারা কিন্তু দৈনিক 21 টাকা হারে ডিএটা পেয়েছেন, তাহলে তো তাদের দিয়ে দেওয়া হয়। আবার যারা ওয়ার্ক চার্জ কর্মচারী, এদের ইতিহাসটা আবার খুব করুন এই কারণে, মূলত কম্প্যাশনেট গ্রাউন্ডে, অর্থাৎ সরকারি কর্মচারী বা অন্য কর্মচারী মারা গেলে, তার বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে মানবিক কারণে নিয়োগের একটা বিধি আছে। সেই বিধিতে বহু দপ্তরে মানে অত্যন্ত বদমাইশ অফিসার ছিলেন, আমি শব্দ চয়নে খুব সতর্ক থেকে বলছি, অত্যন্ত বদমাইশ অফিসার ছিলেন। তারা ওই যে পোষ্য যারা আসতেন, তারা তো নতুন চাকরিতে ঢুকবেন, অত কিছু তারা জানেন না, তাদেরকে বোঝাতেন এখন শূন্য পদ নেই, তোমরা ওয়ার্ক চার্জে ঢুকে পড়ো, তারপর তোমাদের দিয়ে দেওয়া হবে স্থায়ী পদে। এখন এই ওয়ার্ক চার্জ কর্মচারীদের তারা না বুঝেই ঢুকে পড়তেন, আর একবার ওয়ার্ক চার্জে ঢুকে যাওয়ার পরে তাদের সারা জীবনে কোনো পদ প্রমোশন নেই, কিচ্ছু নেই। তারা ওই ওয়ার্ক চার্জ হিসেবে পড়ে থাকবেন। তারা নিজের চোখে দেখবেন যে তারা একই সঙ্গে কাজে যোগ দিয়েছেন, তাদের অন্য সহকর্মী যারা রেগুলার পোস্টে জয়েন করেছেন, তারা প্রমোশন পেতে পেতে বিশাল ওপরে উঠে গেছেন, আর তারা ওই একই জায়গায় আছেন, তাদেরটাও বাদ রেখেছেন। আবার কলকাতার ক্ষেত্রে কলকাতায় যাদের পেনশন হয়, আমি সরকারি পেনশনারদের কথা বলছি, কলকাতার বিভিন্ন ব্যাংকে পেনশন হয়, তাদের কিন্তু টাকা ঢোকেনি। তা আমরা খোঁজ নিয়েছি, আমরা এজিতেও গিয়েছিলাম। আমরা যেটা জানতে পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু আমাদের সঙ্গে এই যে যাদের টাকা ঢুকেছে তাদের ক্ষেত্রেও একটা, আমি শব্দ চয়নে খুব সতর্ক থেকে বলছি, সরাসরি প্রতারণা করেছেন, চিটিংবাজি করেছেন। কেন? 1/1/2016
যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা 125%। এবং এই রাজ্য সরকার দিল্লি এবং চেন্নাইয়ে এই রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ওই 125% হারে 1/1/2016 দিয়ে দিয়েছেন। কিন্তু HRMS পোর্টালে যখন বকেয়া ডিএর হিসেব হচ্ছে, সেখানে কিন্তু 1/1/2016 ডিএটা দেখানো হচ্ছে 100%। তখন আমরা 75% পেতাম পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা, যার ফলে পার্থক্য ছিল 50%। সেইটা এক কলমের খোঁচায় 25% করে দিল। এই টাকাটা তো যে কর্মচারীরা বা পেনশনাররা পাচ্ছেন, এটা তো সরকার দয়া করে দিচ্ছেন না, ওই ফিনান্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইন চার্জ অফ ফিনান্স আমি আপনার কাছে আসবো। মমতা ব্যানার্জির পকেট থেকে আসছে না। তারা এই বঞ্চনাটা কেন করবে? এবং আমি আপনাকে ছড়িয়ে দিয়েছে। একদম, আমি আপনার কাছে আবারও আসবো। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন। মাথায় রাখুন, এবার সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন। মাথায় রাখুন এবার। এই প্রশ্ন করেন, নিজেই উত্তর দিয়ে দেন, পেয়েছেন কি পাননি? বললেন পেয়ে গেছেন, যারা ইয়ে পান তারা দেবেন। অর্জুন বাবু, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে আপনি তো একজন ভুক্তভোগী, আমি দেখলাম আপনি সামাজিক মাধ্যমে লিখেছেন যা প্রাপ্য আপনার, সেটা সেই অনুযায়ী আপনি পাননি, আপনি নিজেই জানাচ্ছেন। অনুপমকে ধন্যবাদ। আমার বুকের ভেতরে সঞ্চিত ক্ষোভ এবং ক্রোধের বহিঃপ্রকাশের জন্য আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য শ্যামলদাকে ধন্যবাদ। আমার প্রতি তার প্রীতি একেবারে জনসমক্ষে প্রকাশ করার জন্য। তো প্রথমেই বলি, শ্যামলদাও তার বক্তব্যে বলেছেন যে মুখ্যমন্ত্রীর প্রতি আমরা অপশব্দ ব্যবহার করি না। মুখ্যমন্ত্রী না হলে বলতাম একেবারে মানে অবারিত ঢপবাজি চলছে, গোটা বিষয়টা নিয়ে অবারিত ঢপবাজি চলছে। মুখ্যমন্ত্রী তাই একটু শব্দ চয়নে সংযত হতে হয়, বলি অনৃত ভাষণ। শ্যামলদা যেভাবে বললেন একেবারেই তা ঠিক। যা যা তথ্য শ্যামলদা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে সহমত। বিশেষত আমিও যেটা দেখেছি যে ওই মানে গোটা যদি 2016 থেকে 2019 আমাদের মোট প্রাপ্যর হিসেব করা যায়, উনি যেটা করলেন সেটা হলো 47% তার দিলেন, দিয়ে বললেন 100% দিয়ে দিয়েছে। মানে অদ্ভুত একটা ভোজবাজির ব্যাপার। আসলে আমাদের এই রাজ্যটা মানে আমি যখন স্কুলে পড়তাম, আমার একজন শিক্ষক ছিলেন ব্রাদার ডিসুজা, উনি আমাকে থিং অফ ম্যাজিক বলে সম্বোধন করতেন। তো উনি বোধহয় তখন তো আর মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেনও না, মানে সেরম ভাবে তিনি জনসমক্ষে আসেননি। তাহলে ওই থিং অফ ম্যাজিক এই সম্বোধনটি আমাকে না করে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে করতেন উনি, আমি একদম নিশ্চিত। শ্যামলদা যেটা বললেন যে ওই 1/1/2016 যেটা যখন AICPI অনুযায়ী কেন্দ্র সরকার এবং এ রাজ্যের সরকারি কর্মচারী যারা চেন্নাই বা দিল্লিতে কাজ করছেন তারা 125% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, আমরা তখন 75% পাচ্ছি। ডিফারেন্সটা 50% হওয়ার কথা ছিল, ওটা 25% হয়ে গেছে। এবং তার পরবর্তীতে প্রতিটি ধাপে যে অ্যাকচুয়াল যে AICPI এর হিসেব তার থেকে অনেক কম দিতে 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 এই 4 বছরের প্রাপ্যের হিসেব করা হয়েছে। আরো ভোজবাজি দেখুন, সম্ভবত আমার যতদূর মনে আছে 13ই মার্চ একটা নোটিশ বার করলো রাজ্য সরকার যে 2016 থেকে 2019 সেটা এই বকেয়াটা দেওয়া হবে দুটো ক্ষেত্রে, একটা 31শে মার্চের মধ্যে আর একটা সেপ্টেম্বর মাসে। আমাদের কাছে খবর আছে তার পরবর্তী পর্যায়ে বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী তারা মেসেজ পেয়ে গেলেন ট্রেজারি থেকে
যে এই তারিখে তাদের ওই 2016 থেকে 19 পর্যায়ের যে প্রাপ্য তার 50% দেওয়া হবে। আবার 23শে মার্চ 1068 এফপি বেরোলো, তাতে বলা হলো যে ওই যে অঙ্কটা সেটাই 100%। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে এই বিষয়টা নিয়ে একটা তঞ্চকতা চলছে এবং সুপ্রিম কোর্টেরও যে ভূমিকা, কোন সরকারই কিন্তু চাইবে না যে এই আইনগত অধিকারটি সুপ্রতিষ্ঠিত হোক। এখন যে যে রাজ্য সরকারগুলি কর্মচারীকে তার ন্যায্য ডিএটা দিচ্ছে আইসিপিআই অনুযায়ী, সে দিচ্ছে, কিন্তু আইনগত অধিকার হলে সে দিতে বাধ্য হবে। এই বাধ্য হওয়া আর দেওয়ার মধ্যে যে ফারাকটা, সেটা সুপ্রিম কোর্টের রায় ঘুচে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইট ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট, যেটা কিন্তু কোনো সরকারেরই কাম্য নয়, কেন্দ্রীয় সরকারেরও নয়। ফলত আজকের দিনের পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে আমার ব্যক্তিগত ধারণা মহামান্য সুপ্রিম কোর্ট নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, সেক্ষেত্রে কতটা আমাদের পক্ষে এই শুনানি হবে সে নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আমরা মনে করি যে অবশ্যই আদালতের লড়াই গুরুত্বপূর্ণ, এটা অনস্বীকার্য। আজকের সমাজ ব্যবস্থায়, আমার ধারণায় আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আমাদের মতো শ্রমিক কর্মচারীদের যে অধিকার, সেই অধিকারকে যদি অর্জন করতে হয় তাহলে লড়াই ছাড়া অর্জন করা যায় না। যতই সংবিধানে অধিকারগুলোর কথা লেখা থাকুক, মালিক শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত সমাজে সাধারণ শ্রমিক কর্মচারীর যে অধিকার, সে অধিকার ছিনিয়ে নিতে হয়।